প্রতিদিন দেশে এবং দেশের বাইরে ঘটছে অসংখ্য ঘটনা, জন্ম হচ্ছে সংবাদের, দিনের সংবাদ এবং সেখান থেকে বাছাই করা সংবাদের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিবেদিত সংবাদ সম্প্রসারণ নিয়ে আমি সোনিয়া হক আছি আপনাদের সাথে। প্রতিদিন এই আয়োজনে আমাদের সাথে স্টুডিওতে থাকেন দুজন অভিজ্ঞ সাংবাদিক, যাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা জেনে নেই সংবাদের আদ্যপান্ত পর্যালোচনা। আজ তেমনই আমাদের সাথে সংবাদ সম্প্রসারণে অতিথি হয়ে এসেছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুল আলম এবং আছেন সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। দর্শক, আমরা আলোচনায় যাবার আগে জেনে নেব মার্কেন্টাইল ব্যাংক আজকের সংবাদ শিরোনাম। 7ই মার্চের ভাষণের আবেদন থাকবে যুগ যুগ, কখনোই মুছে যাবে না, সেমিনারে বললেন প্রধানমন্ত্রী। অবৈধভাবে করাই বিএনপির কর্মসূচিতে বাধা, বললেন ওবায়দুল কাদের। সরকার পতনের হুঁশিয়ারি ফখরুলের। এবং মন্ত্রী পাড়ায় সবচেয়ে বেশি মিলেছে এডিস মশার লার্ভা, 19টি জায়গা চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পাশাপাশি পরবর্তী করণীয় সম্পর্কে নির্দেশনা দিয়ে গিয়েছিলেন। এই ভাষণের আবেদন থাকবে যুগ যুগ, কখনোই মুছে যাবে না। বঙ্গবন্ধুর এই ভাষণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষণের একটি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত সেমিনারে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেমিনারে তিনি আরো বলেন, একটি দেশকে স্বাধীন করার যে প্রস্তুতির দরকার তা 1948 সাল থেকেই শুরু হয়েছে। বঙ্গবন্ধু ধীরে ধীরে লক্ষ্য অর্জনের জন্য জাতিকে প্রস্তুত করেছেন। 7ই মার্চের ঘোষণার পরও তৎকালীন ইস্ট পাকিস্তান রেজিমেন্ট ইপিআর এর মাধ্যমে আরেক দফা ঘোষণা দেওয়ার পরই গ্রেপ্তার হন বঙ্গবন্ধু। 7ই মার্চের ভাষণ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, 75-এর পর বঙ্গবন্ধুর ভাষণ সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে দেওয়া হয়নি। 7ই মার্চের ভাষণ, যে ভাষণটি মূলত একটা, আমি যতবার শুনি ততবারই মনে হয় যেন নতুনভাবে এই ভাষণটাকে আমরা উপলব্ধি করতে পারছি এবং এই ভাষণের আবেদন বোধহয় আমাদের জীবন থেকে কোনোদিন মুছে যাবে না। 7ই মার্চের ভাষণ বাজানো যেত না, এই ভাষণ নিষিদ্ধ ছিল, আর আজকে সেই ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। বিশ্বের শ্রেষ্ঠ ভাষণের মধ্যে অন্যতম ভাষণ এই 7ই মার্চের ভাষণ। দেশকে স্বাধীন করবার জন্য যা যা করণীয়, যেভাবে নির্দেশ দিয়েছেন, এটা আমার মনে হয় এর আর কোনো তুলনা কারোর সাথে হয় না। খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনের যে অলীক স্বপ্ন সরকার দেখছে তার বাস্তবায়ন ঘটবে না বলে মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। এদিকে বেআইনিভাবে কর্মসূচি পালনের কারণেই বিএনপিকে বাধার মুখে পড়তে হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে দেশে দুঃশাসন চালাচ্ছে সরকার। বিএনপিকে বাইরে রেখে নির্বাচনের স্বপ্ন বাস্তবায়ন হবে না বলে হুঁশিয়ার করেন তিনি। আপনারা বক্তৃতায় বলছেন শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতে আমরা বাধা দেব না, প্রতিটি প্রোগ্রামই শান্তিপূর্ণ, প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা বাধা দিয়েছেন। শুধু ঢাকা না, সারা দেশে যে নির্বাচন কমিশন গঠনই করা হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরিয়ে নিয়ে আসার জন্য। আরেক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ মন্তব্য করেন, তল্পিবাহক নির্বাচন কমিশন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বিএনপি এবং গণতান্ত্রিক শক্তিসমূহ মাঠে যখন নামবে তখন রাজনৈতিক চিত্র বদলে যাবে। ধীরে ধীরে এই শান্তিপূর্ণ নির্বাচনকে একটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে। এদিকে সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করার কারণে বিএনপির কর্মসূচিতে পুলিশ বাধা দেয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সকালে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। আওয়ামী লীগ সভা সমাবেশ করে রাস্তা বন্ধ করে না, তারা প্রেস ক্লাবের সামনে যে রাস্তা অত্যন্ত ইম্পর্টেন্ট, এই রাস্তাটা বন্ধ করে যদি তারা সমাবেশ করে সেই অবস্থা পুলিশ হস্তক্ষেপ করবে। মাদারীপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী বলেন, বিএনপি নেতাদের আটকে সরকারের হাত নেই। একটা নিরাপত্তা বিষয় আছে, তারপর তাদেরও
অনেকের নামে মামলা মকদ্দমা রয়েছে। স্বাভাবিকভাবেই মামলা যারা আসামি থাকে তারা যদি কোনো মানে এই ধরনের মিছিল বা অন্য ইয়াতে কর্মকাণ্ডে থাকে, পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারে। সাইফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। মন্ত্রীপাড়া হিসেবে পরিচিত রাজধানীর মিন্টো রোড ও বেইলি রোড এলাকায় এডিস মশার লার্ভার উপস্থিতি সবচেয়ে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের এক জরিপে দেখা গেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন মিলিয়ে 19টি জায়গায় এডিস মশার প্রজনন ক্ষেত্র রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা ঢাকার 2 সিটি কর্পোরেশনের 93টি ওয়ার্ডের 100টি জায়গায় গত জানুয়ারি মাসে জরিপ চালায়। ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগবাহী মশার উপস্থিতি দেখতে উত্তর সিটির 41টি এবং দক্ষিণের 59টি জায়গায় এ জরিপ চালানো হয়। জরিপ থেকে ডেঙ্গু ও চিকনগুনিয়ার বিস্তারে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে 19টি এলাকাকে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকার মধ্যে এডিস মশার লার্ভার উপস্থিতি সবচেয়ে বেশি পাওয়া গেছে বেইলি এবং মিন্টো রোডে। জরিপের তথ্য অনুযায়ী এই দুটি এলাকার 40 ভাগ প্রজনন উৎসে লার্ভার উপস্থিতি এবং 40 ভাগ বাড়িতে এডিস মশা পাওয়া গেছে। তো এলাকাতে আমাদের অনেক গাছালির পরিমাণ অনেক বেশি, এটা গাছের কোটরের মধ্যেও এটা হয়। আমাদের পরিদর্শন দল যখন গেছে তখন তো তারা ওইসব জায়গা থেকেও সংগ্রহ করেছে, সুতরাং সেগুলো একটা কারণ হতে পারে। এছাড়া ধানমন্ডি 1, এলিফ্যান্ট রোড সহ ঢাকা দক্ষিণের আরও 6টি এবং বনানী, বসুন্ধরা আবাসিক এলাকা সহ ঢাকা উত্তরের আরও 11টি এলাকা রয়েছে এ তালিকায়। নিজেদের কিছু দুর্বলতা স্বীকার করে সিটি কর্পোরেশনগুলোর 2 প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বললেন, সচেতনতাই এডিস মশা প্রতিরোধের প্রধান উপায়। গত বছর মে মাস বা মে মাস থেকে শুরু হয়েছিল, আমরা কিন্তু এবার ধরেন ফেব্রুয়ারি থেকে কিন্তু আমরা মোটামুটি এটা নিয়ে কাজ শুরু করছি। এখন হচ্ছে অ্যাওয়ারনেসটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। 99% বা 98% যদি বলি, এটা কিন্তু পরিষ্কার স্বচ্ছ বদ্ধ পানিতে হয়। তো এই পানিগুলো আমরা আসলে নিজেরাই আমরা বাসাতে জমাই। আমার অফিসে জমতে পারে, আমার বাসায় জমতে পারে, আমার বারান্দায় জমতে পারে, আমার ছাদে জমতে পারে। এখন থেকেই প্রতিরোধের সব উপায় যথাযথভাবে কাজ না করলে আসছে বর্ষা মৌসুমে এডিস মশার প্রকোপ বাড়তে পারে। আমরা যে স্টাডিটা করেছি পোস্ট মনসুন সার্ভে, এটা আসলে তো শুকনার সময়ে, তখন তো বৃষ্টিপাত ছিল না, জানুয়ারি মাসের 11 তারিখ থেকে 20 তারিখ। এই সময়েও যখন আমরা ঢাকা শহরের 100টা ওয়ার্ড, মানে 93টা ওয়ার্ডের 100টা জায়গাতে যখন বেশি পাচ্ছি, তখন আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের আরও নজর দিতে হবে। আর গত বছর চিকনগুনিয়া দেখা দেয়ায় আগামী 5-6 বছর এ রোগটি হওয়ার সম্ভাবনা খুবই সামান্য বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা। এই ছিল মূলত আজকের দিনের প্রধান খবরগুলো। আমাদের সাথে স্টুডিওতে জাকারিয়া কাজল এবং খন্দকার মনিরুল আলম রয়েছেন। আমরা আলোচনায় যেতে চাই শুরুতেই বিএনপির কর্মসূচিতে বাধা বা পুলিশের হস্তক্ষেপ এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। আজ ওবায়দুল কাদের বলেছেন যে বেআইনিভাবে করছে বিএনপি এই ধরনের কর্মসূচি, এই কারণেই সেগুলোতে বাধার মুখে পড়তে হচ্ছে, যেহেতু তারা রাস্তার দখল করে করছে কিংবা রাস্তার মধ্যে ব্যারিকেড দিয়ে করছে, প্রেস ক্লাবের সামনে করছে, যেসব জায়গায় আসলে মানুষের যাতায়াত বেশি হয়। কিন্তু এটাই কি আসলে একমাত্র কারণ হতে পারে কিনা? জাকারিয়া কাজল, আমি আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই যে এই কারণটিকেই আমরা একমাত্র কারণ বলতে পারি কিনা যে বিএনপির কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে? না, ডিএমপির একটা ঘোষিতই আছে যে আপনি জন এবং যান চলাচলে আপনি কোনো বিঘ্ন সৃষ্টি করতে পারবেন না। এটা কিন্তু ডিএমপির একটা অর্ডিন্যান্সে আছে যে জন এবং যান চলাচলে বাধা সৃষ্টি করে এমন কোনো কর্মসূচি পুলিশ অ্যালাউ করবে না। আর যেটা প্রেস ক্লাবের সামনের রাস্তা, এটা আসলে গুরুত্বপূর্ণ রাস্তা এবং অফিস ডেতে এই রাস্তায় অনেক বেশি ট্রাফিক থাকে। তো সেখানে আর আমাদের ঢাকা শহরটা যদি আপনি চিন্তা করেন, ঢাকার রাস্তার যে জাল সেটা এমনভাবে অবস্থা, একটা রাস্তা যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয়, খালি বিএনপি করে না, যে কোনো কারণে যদি একটা রাস্তা বাধাগ্রস্ত, তাহলে কিন্তু গোটা শহরের যান এবং যান চলাচল চরমভাবে বিঘ্নিত হয়, জনচলাচলও হয়। হ্যাঁ, অ্যাপারেন্টলি তো ইটস এ কজ, অ্যাপারেন্টলি এই কজটা যথেষ্ট যৌক্তিক এবং যথেষ্ট আইনানুগ যে জন এবং যান চলাচলে বাধা দিলে পুলিশ হস্তক্ষেপ করতেই পারে। অ্যাপারেন্টলি ইটস গুড।
সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে আমরা যেটা গত কদিন ধরে যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্টে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নেতাকর্মীদেরকে যেভাবে আটক করা হচ্ছে, তারা হয়তো বা দাঁড়িয়ে থাকলে পরেও সেখান থেকে ৩-৪ জনের মধ্যে থেকে 2 জনকে আটক করা হচ্ছে। আটক যাদের করা হচ্ছে, এক্ষেত্রে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে সিভিল ড্রেসে গিয়ে পুলিশ যেটা করছে এটা কাঙ্ক্ষিত না, কারণ হাইকোর্টের একটা নির্দেশনা আছে যে সাদা পোশাকে গিয়ে কাউকে গ্রেফতার করা যাবে না। কারণ ধরেন একটা লোক সাদা পোশাকে যখন অস্ত্র নিয়ে যায় তখন সে কি পুলিশ নাকি সে কি অন্য কিছু, তো বোঝার কোনো উপায় থাকে না। হ্যাঁ, গোয়েন্দা পুলিশের ইউনিফর্ম থাকে না, বাট তারা একটা জ্যাকেট পরতো যেটা ডিবি। এর আগে আমরা যেদিন মোয়াজ্জেম হোসেন আলালকে আটক করা হলো সেদিনও আমরা কিন্তু দেখেছি যে সাদা পোশাকে কয়েকজন তাকে তুলে নিয়ে গেছে। সাদা পোশাকে অস্ত্রধারীদের ব্যাপারটা এটা আসলে আপত্তিকর। এই ব্যাপারটা নিয়ে বোধহয় পুলিশের চিন্তা করা উচিত। কিন্তু গ্রেফতার যাদের করা হচ্ছে তাদের পুলিশের ভাষ্য মতে তাদের প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা রয়েছে। তো সুনির্দিষ্ট মামলার যদি আসামি হয় তাকে গ্রেফতার করতেই পারে, সেটা নিয়ে কথা। দ্য ওয়ে এটা করা হচ্ছে সেটা নিয়ে আমার আপত্তি আছে। আমি আশা করব যে ভবিষ্যতে যখন এই কাজটা করবে পুলিশকে যাতে লোকে চিনতে পারে। আপনি যখন সাদা পোশাকে অস্ত্র উঁচিয়ে যাবেন তখন অনেকের মধ্যে তো অনেক ধরনের সন্দেহ থাকে। একজন পুলিশকে কেন চিৎকার করে বলতে হবে যে আমি পুলিশ পুলিশ? যখন যদি ওই গত 2 দিন আগের ঘটনা প্রেস ক্লাবে যেটা হয়েছে, তাদের দিকে যখন হেলমেট ছুঁড়ে মারে তখন তাকে বলতেছে যে আমি পুলিশ পুলিশ। তো অস্ত্রধারীকে কেন আমি পুলিশ পুলিশ করে আত্মপরিচয় দিতে হবে? এই আত্মপরিচয়টা যাতে দিতে না হয় সেই ব্যবস্থাটা করতে হবে। এবং আরেকটা কথা, পুলিশ বলতে পারে যে আমরা যদি পোশাকে যাই তাহলে তোরা পালিয়ে যাও। এটা তো তোমার ইনএফিসিয়েন্সি। তুমি যদি আসামি ধরতে না পারো, দ্যাট ইজ ইয়োর ইনএফিসিয়েন্সি। তোমার ইনএফিসিয়েন্সি ঢাকার জন্য তুমি ব্রেকিং অল দ্য নর্মস সাদা পোশাকে যাবে। এখন একটা লোক সাদা পোশাকে অস্ত্র নিয়ে যাচ্ছে, তাকে যদি ছিনতাইকারী বা সন্ত্রাসী বলে ঘেরাও করে কেউ যদি অন্য কিছু করে তখন কে দায়টা নেবে? কাজেই আমার গ্রেফতারের ব্যাপারে আমার বক্তব্য, যদি সুনির্দিষ্ট মামলা থেকে গ্রেফতার করতেই পারে, পরে আদালতে গিয়ে এটা প্রমাণিত হবে যাকে গ্রেফতার করেছে তিনি দোষী না নির্দোষ। কিন্তু দ্য ওয়ে এটা করা হচ্ছে এটা নিয়ে বোধহয় আরেকটু চিন্তা ভাবনা। মনিরুল আলম, আপনার কি মনে হয় যে আসলে এখন যে পরিস্থিতি চলছে, বিএনপির আন্দোলন কর্মসূচি কিংবা শান্তিপূর্ণ আন্দোলন যেটাই আমরা বলি না কেন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, এবং এর পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে পুলিশের সেখান থেকে আটক করে নিয়ে যায় নেতাকর্মীদেরকে, এই মুহূর্তে আসলে বিএনপির আন্দোলনের ধরন কেমন হওয়া উচিত? আপনার কাছে কি কোনো সমাধান আছে কিনা? প্রথমে আমি কাজলের সঙ্গে শতভাগ একমত যে রাস্তায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না। ডিএমপি একটা আছে, সেটা তাহলে তার এগেনস্টে পুলিশ ব্যবস্থা নেবে, আমি একমত। কিন্তু আমার কথা হলো প্রেস ক্লাবের সামনে জায়গাটা হচ্ছে কি দীর্ঘদিন ধরে ওইখানে একটা সমাবেশ করার, ওখানে অবস্থান ধর্মঘট করার একটা স্থান হিসেবে পরিচিত লাভ করেছে এবং হচ্ছে ওইখানে। আপনি দেখেন লাস্ট পুরো উইন্টার সিজনটা ওইখানে কখনো প্রাইমারি শিক্ষকরা, কখনো স্বাস্থ্যকর্মীরা দিনের পর দিন অনশন অবস্থান ধর্মঘট করেছে। তখনও কিন্তু যান চলাচলের বিঘ্ন ঘটেছে, বিভিন্ন সময় হয়েছে। তখন তো তাদের জোর করে তুলে দেওয়া হয়নি বা সেখান থেকে অ্যারেস্ট করা হয়নি। তাহলে এখন কেন করা হচ্ছে? এখন তো বিএনপি তাদের সর্বোচ্চ যে নেতা তিনি কারাগারে রয়েছেন, তার মুক্তির দাবিটা তারা একটা আন্দোলন শান্তিপূর্ণ, তারা দাবি করছেন তারা একটা শান্তিপূর্ণ আন্দোলন করছেন এবং জনগণ এটাকে অ্যাপ্রিসিয়েটও করছে যে হ্যাঁ, বিএনপি ধরেন 14-15 সালে যেভাবে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার থেকে বেরিয়ে এসে এরা মানববন্ধন, সিগনেচার ক্যাম্পেইন ইত্যাদি এগুলো অবস্থান এগুলো শান্তিপূর্ণভাবে করছে। এখানে কেন বাধা দেওয়া হবে? তারা কোথায় যাবে? তাহলে কি এই ধরনের আমাদের কি এরকম কথা চিন্তা করতে হবে কি না যে তাদের আমরা সরকার বা যারা আইন শৃঙ্খলা যারা মেনটেন করে তারা তাদের সহিংসর দিকে পথের দিকে ঠেলে দিচ্ছে। কারণ মানুষের তো দেওয়ালে পিঠ থেকে গেলে তখন একটা ব্যবস্থা তার নিতে হবে। তো আমার মনে হয় যে আপনি যেটা বললেন যে কি করা উচিত, আমার মনে হয় যে তারা শান্তিপূর্ণভাবে যখন অবস্থান ধর্মঘট করছে বা সমাবেশ করছে তাদের করতে দেওয়া উচিত। আর হলো 2 নম্বর হলো অ্যারেস্টের কথাটা। কাজল বললেন
যে অ্যারেস্ট তো একজনের নামে থাকলে থাকলে হুলিয়া থাকলে ওয়ারেন্ট থাকলে অ্যারেস্ট করতে পারে, কিন্তু কথা হলো ওয়াই এই সমাবেশের জায়গায় কেন? তারা তো অন্য দেশে পালিয়ে যায়নি, তাদের নিশ্চয়ই ঠিকানা আছে, সেখানে যে তার বাড়িঘরে যে বা তার কর্মস্থলে যে বা সে কোনো হাইড আউটে থাকলে সেখানে যে অ্যারেস্ট করতে পারে। এরকম প্রকাশ্য জায়গায় এসে তারা কেন অ্যারেস্ট করবে? তারপরে যেটা প্রেস ক্লাবে দুদিন আগে যেটা ঘটনাটা ঘটলো, প্রেস ক্লাবের মধ্যে অস্ত্র উঁচিয়ে, পত্রিকা আপনারা দেখেছেন যে কীভাবে অস্ত্র উঁচিয়ে ঢুকে গেল, এটা কিন্তু আনপ্রেসিডেন্টেড। একবার এটা হয়েছিল, এটা 90-এর দশকে একদিন, তাই নিয়ে কিন্তু প্রচুর, এই নিয়ে প্রচুর সমালোচনা, এখনও মাঝে মাঝে ওই দিনটাকে পালনও করা হয় যে প্রেস ক্লাবে, তখন বিএনপির আমল ছিল, প্রেস ক্লাবে পুলিশ ঢুকেছিল। কিন্তু এখন যেটা হলো যে একদম অস্ত্র উঁচিয়ে ভিতরে ধাওয়া করে একজনকে অ্যারেস্ট করলো, এটা অবশ্যই আসলে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে মানুষের আস্থাটা কোন জায়গায় যাচ্ছে, যে তাদের ইমেজটা কি সংকটে পড়ছে কিনা? ইমেজ তো অবশ্যই। আর প্রেস ক্লাব এমন একটা জায়গা, এখানে সব দলের সব মতের লোক ওখানে কিন্তু আসে, ওখানে তারা তাদের কথা বলতে আসে, তাদের দুঃখ দুর্দশা, তাদের আশা আকাঙ্ক্ষার কথা সাংবাদিকদের সঙ্গে শেয়ার করতে আসে, তাদের পলিটিক্যাল কোনো কাজ থাকলে সেই জন্যও আসে। কিন্তু এখানে যদি আমরা কোনো আইন শৃঙ্খলা যারা যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যারা আছে, তারা যদি ঢুকে পিস্তল রিভলভার নিয়ে ঢোকে, তাহলে তো এটা আমার মনে হয় কোনো মতেই গ্রহণযোগ্য নয়। তো এইখানে আমি তো জাতীয় প্রেস ক্লাবে দীর্ঘদিন সাধারণ সম্পাদক এবং প্রেসিডেন্ট ছিলাম। আমরা কিন্তু পুলিশকে কখনো আমরা অ্যালাউ করি না, কাজল বেয়ার মি আউট, আমরা কিন্তু কখনো পুলিশকে আমরা ক্লাবের ভিতরে আমরা ঢুকতে দিইনি, কখনোই না। একবার ঢুকেছিল, তা নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু তারপরে আর কখনো আমরা ঢুকতে দিইনি। আমার মনে হয় বর্তমানে প্রেস ক্লাবের যারা কমিটিতে আছেন তাদের এই ব্যাপারে একটা প্রেস ক্লাবে ঢোকাটার ব্যাপারে সবচেয়ে যেটা, পোশাকধারী কেউ তো ঢোকে না, এটা তো আরো রিস্কি। আমার কথা হচ্ছে পুলিশ অ্যারেস্ট করতেই পারে, আমি যদি আইন ভাঙি কেন করবে না, কিন্তু একজন সাদা পোশাকধারী যদি হঠাৎ করে এসে অস্ত্র উঁচিয়ে, তিনি কি আইনরক্ষী নাকি তিনি কি মাস্তান না তিনি কোনো ক্যাডার, এটা তো আইডেন্টিফাই করার মতো কিছু থাকে না। সো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস। এরকম যখন কোনো অপারেশন চালানো হয় কিংবা কাউকে আটক করতে যাওয়া হচ্ছে, কাউকে ধরতে যাওয়া হচ্ছে, কোনো অভিযান সেখানে কি আসলে সাদা পোশাকের গুরুত্বটা বেশি নাকি পুলিশ ইউনিফর্মে যাবে, এই বিষয়টি? আমি যতদূর জানি হাইকোর্টের একটা স্পষ্ট নির্দেশনা আছে যে সাদা পোশাকে কোনো কাউকে অ্যারেস্ট করা যাবে না, এরকম একটা, আই মাইট বি রং, কিন্তু আমি মোটামুটি শিওর যে এরকম একটা নির্দেশনা আছে হাইকোর্টের যে সাদা পোশাকে গিয়ে কাউকে গ্রেফতার করা যাবে না। সো যখন সর্বোচ্চ আদালতে এরকম একটা নির্দেশনা থাকে, তারপরে তো এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত এবং বাঞ্ছিত। আদালতে বহু নির্দেশনাই তখন মানা হচ্ছে। আমরা একটা বিরতির পরে এসে আবার আলোচনায় ফিরে আসবো। দর্শক, গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিয়ে ফিরে আসছে, এক্ষুনি সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিবেদিত সংবাদ সম্প্রসারণে। জাকারিয়া কাজল এবং মনিরুল আলম আছেন আমাদের সাথে। এবারে যে বিষয়টি নিয়ে আসলে কথা বলতে চাই সেটি হলো যে গত কদিন ধরে এই জিনিসটা খুব বেশি ভাবাচ্ছে, হয়তো বা আপনারা উপলব্ধি করছেন কিনা সেটা নিশ্চয়ই এখন বলবেন। মন্ত্রীপাড়ায় আজকে আমাদের একটি বিশেষ প্রতিবেদন ছিল, সেটি হলো মন্ত্রীপাড়ায় সবচেয়ে বেশি মিলেছে এডিস মশার লার্ভা, যেখানে গত বছর আমরা দেখেছি চিকুনগুনিয়ার যে উপদ্রব আমরা দেখেছি এবং মৃত্যু হার যেটা আমরা দেখেছি, সেক্ষেত্রে আসলে এই মশার সংখ্যা বেড়ে যাওয়া এটা তো একটা হুমকির মতোই মনে হচ্ছে। এবং এটা যখন মন্ত্রীপাড়ায় আলোচিত হচ্ছে যে সেই সব জায়গাগুলো, যে জায়গাগুলো খুব পরিচ্ছন্ন থাকার কথা, যে জায়গাগুলোতে নিয়ম মেনে মশার ওষুধ দেওয়ার কথা, সেই সব জায়গাতে আসলে লার্ভাগুলো বেশি পাওয়া যাচ্ছে। আসলে হুমকিটা কোন জায়গাতে ছড়িয়ে পড়েছে বলে মনে হয়? মনিরুল আলম, আপনাকে দিয়ে এই অংশে একটু আলোচনাটা শুরু করতে চাই। আচ্ছা, আমি বলতে চাই, আমি অনেক পুরনো একটা কথা দিয়ে, এটা ওই ধরেন আমাদের দেশ 47 স্বাধীন হওয়ার আগের কথা। কলকাতা শহর, তখন তো ঢাকা ছোট শহর ছিল, কলকাতা ছিল বড় শহর। ওইখানে একটা কথা ছিল, দিনে রাতে মশা, দিনে মাছি, এই নিয়ে কলকাতায় আছি। সেই কলকাতায় কিন্তু এখন আর ওই অবস্থা নেই। এখন মশা মাছির ওই উপদ্রব কলকাতায় কিছুদিন আগে, কয়েক বছর আগে আমি গেছিলাম, সেই উপদ্রব আর নেই। ঢাকা যেটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা শহর ছিল,
এটা যতদূর আমার মনে পড়ে যে কাজল, আপনি বোধহয় শুনেছেন, হাবিবুল্লাহ বাহার বোধহয় ইস্ট পাকিস্তানের হেলথ মিনিস্টার ছিলেন ওই পাকিস্তানের প্রথম দিকে। উনি মশা নিধনের জন্য এমন একটা ক্রাশ প্রোগ্রাম নিয়েছিলেন যে ঢাকাকে একদম মশা মাছি মুক্ত করে ফেলেছিলেন। ইট মিনস, আমি যেটা বলতে চাচ্ছি, এটা সম্ভব, তাহলে এটা নিশ্চয়ই সম্ভব। তাহলে আমরা এই যে ঢাকা শহর বড় হয়েছে, অবশ্যই বড় হয়েছে, এখানে অনেক রকম জঞ্জালও আগের তুলনায় অনেক অনেক গুণ বেশি, কিন্তু কোনো কিছু নিয়ন্ত্রণ করা যাবে না এটা আমার বিশ্বাস হয় না। আর এখন তো নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন হয়েছে। আগে তো শুধু ওই একটা ইয়ে নিয়ে ওই পিছনের স্প্রে নিয়ে ড্রেনগুলোতে দিত। সেই মশাতেও তো, মশা মারার ওষুধেও তো নাকি এখন ভেজাল দেয়া হচ্ছে। এখন মশা মারার ওষুধ যদি আপনি 2 নম্বর 3 নম্বর 4 নম্বর ওষুধ কিনেন তাহলে তো হবেই। যদি ভালো ওষুধ হয় তাহলে মশা মরবে না কেন? আর মশা বোধহয় রেসিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। ঘরে অ্যারোসল দিলে আগে কিন্তু মশা চলে যেত, থাকতো না, এখন অ্যারোসলও কিন্তু কাজ হয় না। তো আমার মনে হয় এই বিষয়টি নিয়ে কথা বলছে এই কারণেই হয়তোবা যে মশা বেড়ে গেছে, এটা শুনতে হয়তোবা হাস্যকর লাগছে, কিন্তু এর পেছনে যে বিষয়গুলো আছে, অর্থাৎ কিছু কর্তৃপক্ষের, কিছু প্রতিষ্ঠানের যে নিয়ম মাফিক দায়িত্ব পালন করা, সেই বিষয়গুলি একটা বোধহয় অনিয়মতান্ত্রিকতার বিষয় চলে আসছে। অবশ্যই নেগলিজেন্সি তো অবশ্যই আছে, না হলে মশা নিধন করা যাবে না কেন? আমি তো দুটো উদাহরণ আগেই দিলাম আপনাকে। এখন যদি আমার প্রয়াত মেয়র, উনি আনিসুল হক নর্থ সিটি কর্পোরেশনের উদ্যোগ নিয়েছিলেন এবং উনি অনেকটা সাকসেসফুল হয়েছেন। এখন তার অকাল মৃত্যুতে এখন কিভাবে চলছে আই ডো নট নো। তবে শুনতেছি যে এরা নাকি নতুন নতুন ধরনের মশা দিচ্ছে, ওষুধ দিচ্ছে, তাতে কাজ হচ্ছে। কিন্তু কাজ যদি হবে তাহলে আজকের যে রিপোর্টটা, তাতে এরকম একটা ভীষণ ভয়ানক একটা রিপোর্ট কেন দেখলাম? এই যে কাজল থাকে হলো বেলি রোডে, ওর এলাকায় এডিস মশার মন্ত্রীপাড়ার কথা বাদ দিলাম, জাকারিয়া কাজল মন্ত্রীপাড়ার কথা আমরা নয় বাদই দিলাম, সেখানে হয়তোবা কোনো একটা ব্যবস্থা হবে, সেখানে হয়তোবা কোনো রকমের ওষুধ ব্যবহার করা হবে, কিন্তু যে মানুষগুলো আসলে বস্তিতে থাকে বা একেবারেই রুট লেভেলে যে মানুষগুলো, সেই মানুষগুলোর আসলে কি হবে বলে মনে হয়? বিষয় দুটো, একটা হচ্ছে এডিস মশা আর একটা হচ্ছে এমনি মশা, যেটা আর কি। মশা মারা কিন্তু মশক নিয়ন্ত্রণের কোনো সলিউশন না। আপনাকে মশার যেটা ব্রিডিং গ্রাউন্ড, উৎপত্তি স্থল, সেটায় আঘাত করতে হবে। আপনি ঘরে কিছু ওষুধ দিয়ে মারলেন, ব্যাট দিয়ে মারলেন, দ্যাট উইল নট সলভ দ্য প্রবলেম। আপনাকে মনে রাখতে হবে, মশার উৎপত্তি স্থল যদি ধ্বংস না করেন, আপনি এই মশা ফগার টগার দিয়ে কাজ হবে না। আপনি দেখেন, আপনি যদি এখন বুড়িগঙ্গায় যান বা এদিকে তুরাগে যান, সন্ধ্যাবেলা দেখবেন কি যে একটা স্তর পড়ে আছে, মনে হয় যে মশার লার্ভা এমনভাবে আছে, স্তর পড়ে আছে। কেন এটা হচ্ছে? কারণ এই নদীগুলি মরে গেছে অলমোস্ট। তারপরে যে বদ্ধ যে জলাশয়, এগুলোতে কিন্তু মশা, এগুলো হলো মশার আতুর ঘর আর কি। আপনি দেখেন কলকাতা হুগলি নদীতে কিন্তু ওরা আর্টিফিশিয়ালি যাতে ওয়েভ হয়, মানে চলমান থাকে, সেই ব্যবস্থা নিয়েছে। কারণ আপনি যদি নদীর পানি যদি বা কোথাও পানি যদি স্ট্যাগনেন্ট হয়ে যায়, সেখানে কিন্তু মশার জন্য এটা একটা অত্যন্ত চমৎকার প্রজনন ক্ষেত্র। আপনাকে পানি বহমান রাখতে হবে, যেহেতু ন্যাচারালি বহমান হচ্ছে না, তারা ইলেকট্রিফাইড করে হুগলি নদীর পানি এবং কলকাতার আশেপাশে নদীর পানি বহমান করছে, যাতে মশা জন্ম নিতে না পারে। আমাদের এখানে এই অ্যাঙ্গেলে কোনো চিন্তা ভাবনাই নেই। খালি বুড়িগঙ্গা কেন, আপনি দেখেন এই যে আশেপাশে বালু, তুরা, ঢাকার পাশের নদীগুলিকে আপনি এরকম করেন, দেখবেন যে মশা আপনার 50% সলভ হয়ে গেছে। তারপরে গুলশান বনানীর কথা বলা হচ্ছে, গুলশান লেকের তাহলে আমি সেটাই আসছি। তারপরে আসেন আমাদের লেকগুলি বা আমার বাড়ির পাশে যে ডোবা আছে, প্রত্যেকটা আপনার নিউজে তো ছবিতে যেরকম দেখলাম, মানে স্তর পড়ে আছে। এই বদ্ধ জলাশয়গুলি কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি ব্রিডিং গ্রাউন্ডটা ফ্রি না করবেন, আপনি টন ওষুধ দেন, পৃথিবীর বিখ্যাত ওষুধ দেন, আপনি মশক নিয়ে। আমরা তো প্রায়ই বলি না যে স্বচ্ছ পানিতে, বদ্ধ পানিতে, মানে আমরা হয়তো নিজের অজান্তেই নিজের বাড়িতে একটা। আর এডিস মশা, যেটা এডিস মশা কিন্তু আপনার ওখানে জন্মায়, এডিস মশা জন্মায় আপনার ফুলের টবে, আপনার ডাবের কোলে, আপনার টায়ারের পানি। এটার জন্য অ্যাবসলিউটলি আমাদের নাগরিক সচেতনতা দেয়। এটার জন্য কর্তৃপক্ষকে দোষ দিলে আপনি, কর্তৃপক্ষকে আমি দোষ দেব যে ওই মশক নিয়ন্ত্রণে ব্যর্থতা। তারা যেটা করে কোটি কোটি টাকার ওষুধ আনে, ফগার মেশিন দিচ্ছে, এটা
কিন্তু ব্রিডিং গ্রাউন্ড নষ্ট করা এবং এই বদ্ধ জলাশয়কে স্রোতবাহী করার কোনো উদ্যোগ আমার চোখে এখনো পড়েনি। তো সেটা করতে হবে আপনার অন্য মশার ক্ষেত্রে। আর এডিস মশার ক্ষেত্রে এখন আমার ফুলের টবে যদি পানি জমে থাকে, এটা কোন সিটি কর্পোরেশন এসে কি করতে পারবে? এটা কিন্তু আমরা একদম ভাবি না। আপনি মন্ত্রীপাড়া যদি দেখছেন তো টবগুলি দেখি, আপনার ঘরের টব, ছাদে টব, আপনি ডাব খেয়ে ফেলে দিচ্ছেন, আপনার গ্যারেজে টায়ারের মধ্যে পানি জমছে, এটা কে নিশ্চয়তা দেবে? এটার জন্য কিন্তু সরকারের মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি আমরা নিজেরা সমভাবে দায়ী এবং দোষী। আমরা যদি নিজেরা সচেতন না হই, আমার বেডরুমে এসে বা আমার বেলকনিতে এসে কিন্তু ওই পানি নিষ্কাশনের দায়িত্ব কিন্তু কোনো কর্তৃপক্ষের নেই। কাজে কর্তৃপক্ষের মূল দায় হচ্ছে মশার ব্রিডিং গ্রাউন্ড বিনষ্ট করা, বদ্ধ জলাশয়গুলি শেষ করা, নদীগুলিকে স্রোতশীল রাখা, তুরাগ, বালু, বুড়িগঙ্গা যেটা আছে। আপনি জানেন বুড়িগঙ্গায় কিন্তু কোনো জীবিত প্রাণীও নেই, বুড়িগঙ্গার অবস্থা এরকম। কিন্তু আপনার সন্ধ্যাবেলা গেলে দেখবেন যে একটা মানে স্তর পড়ে আছে আপনার মশার। আর মশা তো আগে কামড়াতে হয়, ওই সময় এলাকায় তো মশা মনে আপনাকে উড়িয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, এত বাজে অবস্থা। সো এই বিষয়গুলি নিয়ে আমরা যতই হালকাভাবে বলি, এটা এত হালকা ব্যাপার না। আমি আবারও ক্লিয়ার করছি, মশার ব্রিডিং গ্রাউন্ডের জন্য দায়ী কর্তৃপক্ষ। আর এডিস মশার যেটা আমরা দেখলাম, এটার জন্য এই কর্তৃপক্ষটাকে, এটা কি সিটি কর্পোরেশন, মানে একদম পিন পয়েন্ট করলে সিটি কর্পোরেশন, লার্জলি এলজিআরডি, স্থানীয় সরকারের মন্ত্রণালয় এখানে ভূমিকা রাখার অবকাশ আছে। আর এই যে এডিস মশার যেটা, অ্যাবসলিউটলি কর্তৃপক্ষ যতটুকু দায়ী, তার চেয়ে কোনো অংশে কম আমার দায়িত্ব না, আপনার দায়িত্ব না, মনির ভাইয়ের দায়িত্ব না, মানে যারা আমরা নগরবাসী তাদেরও দায়িত্ব। কারণ আমাদের মধ্যে কিন্তু দেখেন, ঢাকা হচ্ছে বোধহয় একমাত্র, কলকাতার চেয়েও কিন্তু ঢাকা অপরিষ্কার হয়ে গেছে। এটা কিছু খেলাম, রাস্তায় ছুঁড়ে ফেলে দিলাম, মানে আমাদের মধ্যে সেন্সটা এত কম কাজ করছে। খালি জলাশয় নেই, আবর্জনা থেকে তো জন্ম নেয়, তাই না? কাজে উই হ্যাভ টু বি ভেরি কশাস। এই শহরকে বাঁচাতে, নিজেকে বাঁচাতে, প্রজন্মকে বাঁচাতে আমাদের বোধহয় আমাদের মানসিকতার আমূল একটা পরিবর্তন। অবশ্যই আমরা আশা করব যে এই সচেতনতাটুকু নাগরিক জীবনে অন্তত দেখা যাবে এবং সেই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চয়ই তাদের স্ব দায়িত্ব পালন করবে। একটা ছোট্ট বিরতির পর আলোচনায় ফিরে আসছি। দর্শক, আরেকটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আবারও গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে জাকারিয়া কাজল, মনিরুল আলম রয়েছেন শুরু থেকে, এবং এই অংশে আমরা একটু জেনে নিতে চাই ঠিক পত্রিকার অনলাইনগুলো এই মুহূর্তে কি খবর দিচ্ছে। আমাদের সাথে শুরুতেই যে পত্রিকাটি রয়েছে প্রথম আলো আছে, সেখানে ওবায়দুল কাদেরের ছবি দেখতে পাচ্ছি এবং প্রথম সংবাদটি হচ্ছে রাস্তায় সমাবেশ, পুলিশ তো হস্তক্ষেপ করবেই, যেটি নিয়ে আমরা কথা বলছিলাম। এছাড়া রয়েছে বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী জেলে। আমরা জানি যে ভুয়া নিয়োগ পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দিতে গিয়ে তাদেরকে আটক করা হয়েছিল, তাদেরকে জেলে পাঠানো হয়েছে। পদ্মা সেতুতে 3য় স্প্যান বসানোর প্রস্তুতি। এছাড়া আরো কিছু খেলার খবর আছে। তাসকিন আরো সময় চেয়েছেন, যেদিন আমরা ভালো খেলবো, এই ধরনেরও সেটা তো যেদিন আমরা ভালো খেলবো সেদিন জিতবো। এছাড়া ভারতের একটি খবর রয়েছে, সেখানে স্বেচ্ছা মৃত্যুর অনুমতি দিলেন ভারতের আদালত। আসলে এটি কতটুকু মানে ভালো হবে, সুফল বয়ে আনবে, সেটা নিশ্চয়ই আদালত চিন্তা করে দিয়েছেন। জাকারিয়া কাজল, আপনার কি মনে হয়? এটা নিয়ে আসলে পৃথিবীর অনেক দেশেই দেওয়া হয়েছে যে স্বেচ্ছাবিত কারণ একজন মানে এটার পক্ষে যারা, তার বলে যে আমি জানি আমি নিশ্চিত মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছি, দীর্ঘদিন আমি রোগ ভোগ করছি এবং এই দীর্ঘদিনের রোগ ভোগে আমার যাতনা হচ্ছে, আমার যারা পরিবার পরিজন আছে তাদের জন্য কষ্টকর হচ্ছে, এটা মানে এক সেন্সে এটা জাস্টিফাইড। আবার যারা এটার বিরুদ্ধে তারা বলে এটা তো খোদার উপর খোদকারী, স্রষ্টার বিরুদ্ধে যাওয়া। ধর্মীয়ভাবে এটার হয়তো অন্যরকম একটা ব্যাখ্যা আছে, কাজে এটা নিয়ে মানে এটা ডিপেন্ডস। অবশ্যই সেটা নিশ্চয়ই ভারতের আদালত বুঝে চিনতে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এরপরের সংবাদপত্রটি কোনটি? যুগান্তর আছে আমাদের সাথে। প্রথম খবরটি ওবায়দুল কাদেরের সেই খবরটি, সেখানে বলা হচ্ছে রাস্তা বন্ধ করে পুলিশ গ্রেফতার করেছে ওবায়দুল কাদেরের, এটি নিয়ে কথা বলেছি আমরা। এছাড়া আরো কি আছে? গৃহবধূ স্বামী হত্যা, হাইকোর্টের নির্দেশ 3 মাসেও পায়নি ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল। যাত্রাবাড়িতে যুবক খুন, 10 টাকা কেজির চালে 100 টাকা ঘুষ, ইউএনওর ভয়ে ধানের জমি দিয়ে মেম্বারদের ভোঁদর, এ ধরনের একটি সংবাদ রয়েছে। এছাড়া
এরপরের সংবাদপত্রটি আমরা একটু দেখে নিতে চাই। অনেকগুলি খবর রয়েছে এবং সবগুলি প্রায় একই রকম খবর। কীর্তনখোলায় ভেসে উঠল 6 লাশ। আমরা জানি বুধবার দুপুরে যে লঞ্চ ডুবি হয়েছিল, মুসল্লিবাহী একটি ট্রলার ওখানে যাচ্ছিলেন, তাদের মধ্যে থেকে 6 জনের লাশ আজ দুপুরে কীর্তনখোলায় ভেসে উঠেছে। এছাড়া রাখাইনে গণহত্যার প্রমাণ চায় মিয়ানমার। আর কি প্রমাণ চায় তারা? মনিরুল আলম, আপনার কি মনে হয়েছে আর কি প্রমাণ দিলে গণহত্যার প্রমাণ পাওয়া যাবে? এখন এরা তো আসলে কালক্ষেপণ করছে, আমরা বুঝতেই পারতেছি। এটা এই অজুহাত ওই অজুহাত দেখে এরা আমাদের এই যে প্রায় 10 লাখের মতো লোক এখানে আছে এগুলো নেবে না। এটা আর কিছুই না। এখন কি প্রমাণ, কে প্রমাণ করবে, কিভাবে প্রমাণ করবে? সেখানে তো যেতেই দেওয়া হচ্ছে না। না, এটা নিয়ে যথেষ্ট তথ্য প্রমাণ ইতোমধ্যেই আছে, যার জন্য। আর এখন দেখেন সর্বশেষ যে প্রেশারটা, যেমন কালকেও সূচির একটা বাদ করে দিল, মানে এদের উপর আসলে শুনেন ওই কথা আছে না যে কেউ যদি জেগে ঘুমায় তাকে তো মানে জাগানো যায় না। আর 2 কান কাটা হলে নাকি রাস্তার মধ্যে দিয়ে যায়, 1 কান কাটা হলে জঙ্গল দিয়ে হাঁটে, আর 2 কান তো মিয়ানমারে এখন 2 কান কাটা হয়ে গেছে। দেখেন এদের কোনো দাবি দাওয়া কোনো কিছুতে আসলে অভিযোগ কোনো কিছুতে কিছু যায় আসছে না মনে হচ্ছে আমাদের। প্রতারণা করে ক্ষমতায় টিকতে পারবেন না ফখরুল বলছেন এই কথাটি। ত্রিপুরার উন্নয়নের সহযোগিতা চেয়ে শেখ হাসিনাকে ফোন বিপ্লবের। আমরা জানি যে আজকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী যিনি শপথ নিয়েছেন এবং তিনি শপথ নেওয়ার আগেই আমাদের প্রধানমন্ত্রীকে ফোন দিয়ে বলা হচ্ছে এটা ভালো করেছে আমার মনে হয়। ত্রিপুরা হলো একদম আমাদের ক্লোজ নেবার। এই ভদ্রলোক বাংলাদেশি, বাংলাদেশের চাঁদপুরের বোধহয় এরা, চাঁদপুরের নতুন বেশি ইয়াং। আমাদের স্বাধীনতা সংগ্রামের মুক্তিযুদ্ধের সময় তিনি মায়ের গর্ভে ছিলেন, হার মাদার ওয়াজ ক্যারিং, এবং তার বাবা মা অন্য অনেকের মতে সীমান্ত পার হয়ে চলে গেছে, সেখানে এই ছেলের জন্ম এবং তারা ওখানে সেটেল করে গেছে। কাজে তার তো বাংলাদেশের প্রতি একটা মানে জন্মভূমি পিতৃভূমির টান তো একটা থাকি। একটা অর্থনৈতিক বিষয় আছে, ত্রিপুরার অর্থনীতি আর বাংলাদেশের অর্থনীতি অনেকটা কিন্তু কাছাকাছি। ওদের আমাদের এখান থেকে ওটা তো মানে অনেক ছোট রাজ্য মানে প্রভিন্স, আর হলো ওদের ইকোনমি অবস্থাও খুব বেশি ভালো না। বাংলাদেশের উপর অনেক কিছু তাদের নির্ভর করতে হয় এবং তারা নির্ভর করতে চায়ও। এই জন্য ভালো সম্পর্ক তারা বাংলাদেশের সঙ্গে। এই জন্য আমার মনে হয় নতুন যে ওদের যে মুখ্যমন্ত্রী, সে আমাদের প্রধানমন্ত্রীর কাছে টেলিফোন করেছেন, এটা ভালো, এটা ভালো। তো তবে আমি যেটা মনে করি যে মানে রাজনৈতিকভাবে বিজেপির উত্থান টুত্থান ওইসব বিষয় আমরা যাচ্ছি না, ওইটা নিয়ে দীর্ঘ বিতর্ক এড়িয়ে যে এতদিনে বাম সরকারকে হটিয়ে সেটা অন্য প্রসঙ্গ সেটা বেশি। তবে যেহেতু একটা বাংলাদেশি বংশোদ্ভূত রয়েছে, আমাদের প্রধানমন্ত্রীকে ফোন করেছে, লেট আস টেক ইট। পারস্পরিক সম্পর্কটা আসলে অনেকখানি। ত্রিপুরার তো বেশিরভাগ লোকই এই অঞ্চল থেকে যাওয়া। আগে তো ত্রিপুরা একটা কুমিল্লায় কিন্তু একটা জেলায়, ত্রিপুরায় কিন্তু শার্প 2টা ডিভিশন আছে, একটা হচ্ছে আদিবাসীর আর একটা মানে, এবং এই আদিবাসী ছাড়া যারা তাদের সিংহভাগ কিন্তু এদিক থেকে যাওয়া। বাংলাদেশ থেকে মাছ গেলে ওরা মাছ খেতে পারে এক সময়, এখন বাংলাদেশ থেকে সেদিনও ট্রাকে আটকায় পড়ছে বলে খুব আহাজারি করতেছে। bdnews24.com রয়েছে। কীর্তনখোলায় 6 জনের লাশ, ওই সংবাদটি রয়েছে। এছাড়া আরো কিছু খবর রয়েছে। পতন আসন্ন বলেই সরকার বেপরোয়া, মওদুদ আহমদ বলছেন। এবং লালদিঘি মাঠে জনসভা করতে চায় চট্টগ্রাম বিএনপি। চালের দরে ঊর্ধ্বগতি, এটা আসলে কি খুব ইতিবাচক খবর হলো কিনা? লালদিঘি মাঠে জনসভা করতে চায় চট্টগ্রাম বিএনপি, ভালো, ওটা করতে দেওয়া উচিত। কিন্তু দেখেন আগামীকালকে খুলনা একটা বিভাগীয় শহর, সেখানে একটা জনসভা করার জন্য পারমিশন চেয়েছিল। হঠাৎ করে আওয়ামী লীগ থেকেও ওই একই জায়গায় প্লেসটাতে, ভেন্যুটাতে তারাও পারমিশন চেয়েছে। তার ফলে হয়েছে কি, কর্তৃপক্ষ যেটা করা দরকার 144 দিয়ে দিয়েছে, ওখানে বিএনপিও করতে পারবে না, আওয়ামী লীগও করতে পারবে না। এইভাবে ঠেকায় রাখা তো ঠিক হবে না। আমাদের তাদের জনসভা করতে দেওয়া আসলে দেখা যাচ্ছে যে তখন রাস্তার উপরই বসছে, কিংবা জনগণের যাতায়াতের রাস্তাতেই বসছে। একটা পাবলিক মিটিং করলে কি এমন ক্ষতি হবে? সরকার ভালো বলতে পারে। তো আমার মতে সবসময় মানে পারমিশন নিয়ে করতে দেওয়া উচিত, পারমিশন দেওয়া উচিত। এটা তো তাদের আসলে একটা গণতান্ত্রিক অধিকারের মধ্যে তো আমরা আসলে বলতে পারি। সভা সমাবেশ করার অধিকার কিন্তু আমাদের কনস্টিটিউশনে এটাকে দেওয়া হয়েছে, রাইট দেওয়া হয়েছে
অবশ্যই। পরের সংবাদপত্রটি কোনটি রয়েছে আমাদের সাথে? বাংলা ট্রিবিউন আছে। 7 মার্চের ভাষণ দীর্ঘ 23 বছরের লাঞ্ছনা, বঞ্চনা ও প্রতিবাদের কণ্ঠস্বর, প্রধানমন্ত্রী বলেছেন আজকে একটি সেমিনারে। কীর্তনখোলায় ট্রলার ডুবি 2 দিন পর 6 জনের লাশ উদ্ধার। মার্চ থেকে এপ্রিল পর্যন্ত আরও 5 জেলা সফর করবেন প্রধানমন্ত্রী। তারপর করমজল প্রজনন কেন্দ্রে খাদ্য সংকটে বন্যপ্রাণী, নিরাপত্তার জন্য সরকারি, আমরা আরো একটু খবরগুলো দেখতে পাই কিনা। নিরাপত্তার জন্য সরকারি গানম্যান নিয়ে চলেন 262 জন, ভারতের স্বেচ্ছামৃত্যুর অধিকারের ঐতিহাসিক স্বীকৃতি। এইদিকে একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ কর্মীদের উপর হামলা। ছাত্রলীগের উপর একটি হামলা চালিয়েছে, যেটি আমরা জানি। এখানে যেভাবে খবরটি এসেছে, সোহাগ ভাই জাকির ভাইয়ের বিরোধিতা করিস, এত বড় সাহস। একটি রাজনৈতিক দলের একটি ভাতৃপ্রতিম সংগঠন এবং সেখানে 2 গ্রুপের মধ্যে এই ধরনের এই মার্চ মাসে ছাত্রলীগের সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলন প্রত্যাশী যারা ছিলেন তাদেরকে সম্মেলন হলে পরে হয়তো নতুন নেতৃত্ব আসবে। জাকির ভাই সোহাগ ভাই নাও থাকতে পারেন। কাজে যারা জাকির ভাই সোহাগ ভাইকে রাখতে চাচ্ছেন তারা এই গণ্ডগোল করতেছেন, তার বিপক্ষে গুলো শেষ করুক। না, এর খুব দুঃখজনক। আসলে দেখেন, আওয়ামী লীগের কিন্তু অনেকগুলি অঙ্গ সংগঠন আছে। আওয়ামী লীগ তো আছে, তারপরে মহিলা আওয়ামী লীগ আছে, যুবলীগ আছে, কৃষক লীগ আছে, তাঁতি লীগ আছে, শ্রমিক লীগ আছে, ওলামা লীগ বলেও তো কিছু না, তারপর ওলামা লীগ, তারপর যুব মহিলা লীগ আছে। যেমন এই যুব মহিলা লীগও কিন্তু ছাত্রলীগের যে এজ গ্রুপ তার চেয়ে একটু এরা কিন্তু এই যুব মহিলা লীগ দেখেন আপনার প্রত্যেকটা জায়গায় যাচ্ছে, প্রত্যেকটা জনসভায় যাচ্ছে। এই ছাত্রলীগের মতো আর কোনো অঙ্গ সংগঠন নিয়ে কিন্তু এত ভেজাল নেই। আপনি দেখেন অন্য কোনো, আর ছাত্রলীগ নিয়ে আমরা যত আলোচনা করব ঘুরে ফিরে প্রতিবারই কোনো না কোনো ইস্যুতে তারা আসে। যে কিছুদিন আগে চট্টগ্রামে বিভিন্ন জায়গায় আজকে যেটা ঘটলো, এটা তো আসলে মানে কিছু বলার ভাষা আমার নেই। আমি জানি না ছাত্রলীগের এই, আমি তো বললাম এতগুলি অঙ্গ এবং সহযোগী সংগঠনকে নিয়ে কিন্তু কোনো কথা শোনা যায়। আর এই সম্মেলনের দিন তারিখও তো কেন্দ্র থেকে ঠিক করে দেয়া হয়েছিল। ঠিক করে সম্মেলন হবে কি হবে না, দ্যাট ইজ ডিফারেন্ট চ্যাপ্টার। এটা হয়তো বিভিন্ন কারণে অনেক সম্মেলন পেছে অনেকটা নির্দিষ্ট সময়, সে প্রসঙ্গে আমি যাব না। কিন্তু এই যে আজকের যে সংবাদটি আমরা দেখলাম, এটা যদি সত্যি হয়, মানে নিশ্চয়ই সত্যি না, গণমাধ্যমে আসলো, তাহলে জাকির ভাই এবং সোহাগ ভাই এবং জাকির ভাই কি ব্যবস্থা নেন এটা দেখার। কারণ ওনারা কিছু হলেই বলে যে বহিষ্কার করলাম, এই করলাম, সেই করলাম। আজকে যখন তাদের নাম নিয়ে সোহাগ ভাই এবং জাকির ভাইয়ের বিরোধিতা করিস বলেই তো পেটালো, এবং পেটালো কারে, তার নিজের কর্মীকেই। এই যদি অবস্থা হয়, আমার তো এখন মানে ভীষণ জানতে ইচ্ছে করছে যে সোহাগ ভাই জাকির ভাইরা কি। আর এই যে ছাত্রলীগের অন্তর্কোন্দল, আসলে ছাত্রলীগের ইমেজটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে মনিরুল আলম? আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে সবাই সবসময় ছাত্রলীগের বিগত দিনের যে তাদের ঐতিহ্য, তাদের ইতিহাস, তার গৌরবোজ্জ্বল যে ইতিহাস আছে তাই নিয়ে তারা স্বাধীনতা সংগ্রামেও তারা অনেক প্রেস করে এদের। কিন্তু বর্তমানে যে ছাত্রলীগ আছে, এই ছাত্রলীগকে তো প্রেস করার তো আমি কিছু দেখি না। এই টেন্ডারবাজি, এই দখল, এই হলে সিট, বিশ্ববিদ্যালয় হলে সিট বিক্রি করা, বিভিন্ন রকমের তারা ইনভলভ হয়ে গেছে। অথচ ইচ্ছা করলে কিন্তু আওয়ামী লীগের কিন্তু মূল শক্তি হতে পারতো ছাত্রলীগ। আমার তো মনে হয় যে ছাত্রলীগ বা আওয়ামী লীগের লাইবিলিটি হয়ে যাচ্ছে। আমি সেটাই বললাম যে এতগুলি অঙ্গ সংগঠনের কাউকে নিয়ে কিন্তু, অঙ্গ এবং সহযোগী সংগঠনের কাউকে নিয়ে কিন্তু আওয়ামী লীগের কোনো মানে অসুবিধায় বা বিব্রতকর অবস্থা। আমি তো বললাম যে এদের পাশাপাশি যে আমি যুব মহিলা লীগ কেন বলছি, যে মানে এজ গ্রুপ অ্যান্ড ইত্যাদি দিক দিয়ে তো খুব বেশি ডিফারেন্স না। বা যুবলীগেরও কিন্তু এমন কোনো ওরকম বদনাম নেই। যুব মহিলা লীগের বদনাম কেন বারবার ছাত্রলীগ আসছে আমার। এবং দেখেন, ছাত্রলীগকে কিন্তু মানুষ করার জন্য, কোট আনকোট মানুষ করার জন্য পোস্ট মানে অনেক কিছু পরিবর্তন করে। অছাত্ররা যেতে পারবে না, বিবাহিতরা যেতে পারবে না, এরকম অনেক কিছু করে। তারপরেও তো মানে এটাকে মানে চাপা দিয়ে রাখা যাচ্ছে না। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আওয়ামী লীগের সভানেত্রী, তিনিও কিন্তু সাংগঠনিক নেতৃত্ব থেকে পদত্যাগ ইত্যাদি অনেক ঘটনা ঘটেছে, সবাই জানে। তারপরেও কেন এটা হচ্ছে না? দিস ইজ এ $1 মিলিয়ন কোশ্চেন। এবং আওয়ামী লীগ মানে যদি এই অবস্থা চলতে থাকে, তারা নিশ্চয়ই এটার কৈফিয়ত চাইবেন, জবাবদিহি নিশ্চয়ই চাইবেন। আমরা দেখবো আসলে কি হচ্ছে ভবিষ্যতে, নাকি এটাও কথাই থেকে যাবে। ধন্যবাদ আপনাদের দুজনকে আজ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আর এই ছিল আজকের গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।